নিতাই কাকা, কড়া করে 3 কাপ দুধ চা করো তো, আর 3 জায়গায় সিঙ্গারা রেডি করো। আজকে আকাশ দেখে মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে। একটু খাস্তা করে ভেজো কিন্তু সিঙ্গারাগুলো। অঙ্কুর কথাটা বলল নিতাই কাকাকে উদ্দেশ্য করে। নিতাই কাকার চায়ের দোকানে আমি আর অঙ্কুর প্রত্যেক শনিবার করে বসি। সারা হপ্তাহ শহরের বাইরে কলকাতায় কাজ করে শনিবার আর রবিবার ছুটি পাই। সবার সাথে টুকটাক দেখা সাক্ষাৎ হয়, গল্পগুজব হয়, আর সবচেয়ে বড় আকর্ষণ এখানে আসার তা হলো মেজদা। আজকে মেজদা আসবে তো অঙ্কুর? কোনোদিন কি কামাই হয়েছে তার? আমাদের গল্প শোনাতে দেখবি ঠিকই আসবে। এমনি এমনি কি আর 3 কাপ চা আর সিঙ্গারার অর্ডারটা দিলাম? আমি কিছু বলতে যাব তখনই প্রচন্ড ঝড় শুরু হলো। শোঁ শোঁ করে আওয়াজে বাতাস বয়ে যেতে লাগলো। খুব তাড়াতাড়ি চারপাশে ধুলোতে ভরে উঠল। সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমাদের প্রিয় মেজদা তার সদা হাস্য মুখ নিয়ে সাদা ধুতি পরে বড় বড় পা ফেলে এদিকেই আসছে। হাতে পুরনো আমলের সেই ঘড়ি আর কালো ছাতা। রোদ, ঝড়, বৃষ্টি, সুনামি যা কিছুই হোক না কেন, ওই শনিবার বিকেল বেলায় এই চায়ের দোকানে কামাই কখনো মেজদা করেনি। অবশ্য আমরাও করিনি সেভাবে। তারও আমাদের মতোই শনিবার আর রবিবার ছুটি। কাজেই কেউ এই দুদিনের ছুটিটাকে মিস দিতে চায় না। মেজদা নিতাই কাকার টোঙের নিচে এসে ছাতাটা মিলে জল ঝরিয়ে রাখতে রাখতে বলল, বাবা, বেশ ঝড় শুরু হলো দেখছি। এই কিরে, তোর সিঙ্গারা ভাজা হলো নি? তাই দে দেখি একখানা। তুমি চিন্তা করো না মেজদা, আমি অনেক আগেই অর্ডার দিয়ে দিয়েছি। আমি এতক্ষণ চুপ করেই ছিলাম। এবার বললাম, এ মেজদা, বাইরে কালবৈশাখী ঝড় বৃষ্টি চলছে, একটা ভূতের ঘটনা বলোই না। আরে দাঁড়া দাঁড়া, বলবো বলেই তো এসেছি, কিন্তু তার আগে নিতাইয়ের গরম গরম সিঙ্গারাটাকে তো ভাজতে দে। নিতাই কাকা চা আর চাটনি দিয়ে গরম সিঙ্গারা এনে সামনে রাখলো। মেজদা তাতে একটা শব্দ করে কামড় দিয়ে চিপ। এমনই একটা ঝড় বৃষ্টির রাতে এক সাংঘাতিক ঘটনা ঘটেছিল আমার সাথে। তা প্রায় অনেক আগেকার ঘটনা। বয়স তখন ওই 20 কি 21 হবে। এখনের থেকেও তখন আরো বেশি গ্রাম্য ছিল চারপাশ। ঘন বাঁশবাগান, তার ভেতর দিয়ে সরু পথ, কখনো ঘন গাছেদের জঙ্গল। একটা মানুষ কেন, একটা পশু পাখিরও দেখা মিলত না সে রাস্তায়। আর ঝড় বৃষ্টি পড়লে তো সকলে দরজার খিল এঁটে শুয়ে পড়তো একদম সন্ধেবেলা থেকেই। তো একবার এমনই বৈশাখের দুপুরে আমি গিয়েছিলাম আমার এক মামার ছেলের অন্নপ্রাশনে। ভেবেছিলাম সকাল সকাল খাওয়া দাওয়া করে দুপুরের মধ্যেই বেরিয়ে পড়ব, কিন্তু ওখানকার লোকজন এমন জোর জবরদস্তি করলো যে দুপুর কাটিয়ে বিকেল বেলাতে আমায় রওনা হতে হলো। অবশ্য দুপুরের সময় যা গরম ছিল, বাপরে বাপ, তাতে আবার ওই কাঠ ফাটা রোদ, তার মধ্যে ভরপেট খেয়ে হাঁটাও যেত না। বাড়ি থেকে বেরোনোর সময় মামা বলে দিয়েছিল, শোন রে খোকা, একা যাচ্ছিস বটে, তবে সাবধানে যাবি। লোকে বলে ওই রাস্তায় রাতের বেলা নাকি তেনারা ঘুরে বেড়ান। তোকে কেউ পিছন থেকে ডাকলে একদম সাড়া দিবি না ভুলেও। আমার মামার বাড়ি ছিল বেনিগ্রাম, কাজেই 4 মাইল পথ। তবে গরুর গাড়িতেও যাবার ব্যবস্থা আছে বটে। মনে মনে কি সব ভাবতে ভাবতে পথ চলছি আমি। অমনি শুরু হলো ঝোড়ো হাওয়া এবং সাথে কড়াত কড়াত শব্দ করে বজ্রপাত। নিমেষে ধুলোর ঝড় চারপাশটায় একদম ছেয়ে গেল। আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে চোখ রগড়ে নিলাম। তাকিয়ে দেখি বিকেল বেলা হলেও চারপাশে গাঢ় সন্ধ্যা নেমে এসেছে। দূর, এখন এই ঝড় বৃষ্টির মধ্যে এই এতগুলো পুঁটুলি নিয়ে কে যাবে? কি যে করে না মামি। পাশে একটা কচু পাতা ছিল,
সেটাকে তুলে মাথায় দিয়ে চলছি। হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের পথে এসে পড়েছি খেয়াল নেই। তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে চারপাশে। একটা গম্ভীর গলায় একজন বলে উঠল, কে খোকা, কোথায় যাবে এই ভর সন্ধেবেলায় জঙ্গলের পথে? কি করছো? জানো না এ পথ ভালো নয়? চমকে উঠে দেখি চাদর মুড়ি দিয়ে একটা লোক আমার একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আধো অন্ধকারে তার চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না। অমন নির্জন জঙ্গলে রাস্তায় ওই লোকটিকে দেখে আমার বেশ ভয়ই লেগে গিয়েছিল। তোমার এই পুটলি থেকে মাছের গন্ধ বেরোচ্ছে। কতদিন পর রান্না করা মাছের গন্ধ পেলাম। তা কোথায় যাবে খোকা? আমার গাড়িতে ওঠো, পৌঁছে দেব। কথাটা শুনে যেন বুকে একটু বল এলো। দূর, এতক্ষণ ধরে আমি উল্টো পাল্টা ভাবছিলাম। লোকটা আমার সাহায্য করবার জন্যই এগিয়ে এসেছে। নিজের ওপর নিজেরই একটু হাসি পেল। ভূতের গল্প পড়ে বড্ড বেশি চিন্তা করে ফেলেছি আমি। আমি তো যাবই মুশিডাঙ্গার মোড়ে। আপনি গেলে খুব ভালো হয়। বৃষ্টি ভেজা পথে ছপ ছপ করে শব্দ তুলে উঠে বসলাম গরুর গাড়ির ওপরে। চলে এসো খোকা, ওই সামনে রাখা আছে আমার গরুর গাড়িটা। এতক্ষণ ধরে হাঁটার ফলে পা একেবারে ব্যথা হয়ে গিয়েছিল। কাজে গরুর গাড়িটা তখন বেশ দরকারি ছিল আমার কাছে। লণ্ঠনটা উঁচু করে ধরতেই চোখের সামনে স্পষ্ট দেখলাম গরুর গাড়ির চালকের জায়গায় যিনি বসে রয়েছেন তিনি কোনো মানুষ নন। গরুগুলো আর জীবন্ত নেই, তার জায়গায় দুটো আস্ত গরুর কঙ্কাল। ভয়ে আমার হাত থেকে লণ্ঠনটা ধপ করে পড়ে গেল মাচার উপরে। সাথে সাথে একটা শব্দ পেয়ে ঘুরে তাকালো সেই গাড়ির চালক। এবার তার মুখটা আমি দেখতে পেলাম স্পষ্টভাবে। কি রে খোকা, ভয় পেলি নাকি? আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও শিগগিরই। আমি কোথাও যাব না, আমাকে নামিয়ে দাও এখানে। কে আছো? বাঁচাও! আমি তখন বাঁচার জন্য এক নাগাড়ে চিৎকার করতে লাগলাম, কিন্তু সেই জঙ্গলের মধ্যে কে আসবে আমাকে বাঁচানোর জন্য? আর বেঁচে ফিরতে পারে না রে খোকা। দে দে মাছগুলো, দে দে রে, কতদিন মাছ খাইনি। ঠায় বসে রইলাম। আমার শরীর যেন চুম্বকের মতন আটকে রয়েছে সেখানে। আমি চাইলেও নড়াচড়া করতে পারছি না। বাইরে অমন ঝড় বৃষ্টির রাত, তার সাথে গরুর গাড়ির ভেতর অমন ভৌতিক দৃশ্য। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর লণ্ঠনের আলোতে আমি দেখতে পেলাম সেই কঙ্কাল এবার উঠে আসছে আমারই দিকে। শরীরে এতক্ষণে জড়িয়ে থাকা সেই চাদরটা এবার গা থেকে খুলে গেছে, আর তাতেই তার সম্পূর্ণ রূপ প্রকটিত হচ্ছে। শরীরে সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আমার হাতে থাকা মাছের পুটুলিটা ছুড়ে দিলাম সেই কঙ্কালের দিকে। দেখলাম জান্তব গর্জন করতে করতে সেই কঙ্কাল এবার রান্না করা মাছগুলোকে দুই হাতে ধরে খেতে লাগলো। আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না, গরুর গাড়ি থেকে নেমে ছুটতে লাগলাম। বারবার পেছন ফিরে দেখছি যে সে আসছে নাকি। বৃষ্টিতে ভিজে জঙ্গলের রাস্তা কাদা মাটিতে ভর্তি, আর তার উপরই ছপ ছপ শব্দ করতে করতে এগোতে থাকলাম আমি।
আমি দেখলাম আমার জামার একটা দিকে অনেকটা মাছের ঝোল লেগে রয়েছে। সঙ্গে সঙ্গে জামাটা গা থেকে খুলে জঙ্গলের মধ্যে ফেলে দিলাম। এবার বিদ্যুতের ঝলকানিতে চারপাশে তাকিয়ে দেখলাম আমি আমাদের গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি। বহু কষ্টে সেদিন শরীরটাকে টানতে টানতে প্রায় গ্রামের বড় রাস্তা পর্যন্ত নিয়ে গেছিলাম। তারপর সামনে আমার এক পরিচিত কাকার সঙ্গে দেখা হওয়ায় তার সাইকেলে চেপে বাড়ি পৌঁছালাম। পরে এবার ঘটনাটা আমি যখন বাড়ির সকলের সঙ্গে আলোচনা করছিলাম, আমার মা বেশ ভয় পেয়ে গিয়েছিল। শোনা যায় ওই রাস্তায় নাকি গরুর গাড়ি নিয়ে ফেরার সময় এক লোক বহুদিন আগে বাজ পড়ে মারা গেছিল। তারপরেই নাকি ঝড়ের রাতে তাকে দেখা যায় ওই গরুর গাড়ি নিয়ে যেতে। তবে ঠাম্মি অবশ্য বলেছিল যে আমি নাকি খুব বুদ্ধিমানের কাজ করেছিলাম ওই জামাটা খুলে ফেলে, কারণ তার গন্ধে গন্ধে সেই প্রেতাত্মা নাকি আমাকে পিছু করতে পারত, কিন্তু ফেলে দেওয়ায় সে আর পিছু করেনি। আমাদের প্রায় 2 রাউন্ড করে চা খাওয়া এরই মধ্যে হয়ে গিয়েছে। সম্পূর্ণ গ্রাম অন্ধকারে নিমজ্জিত। বাবা, এই যে সাংঘাতিক ঘটনা মেজদা। সাংঘাতিক বলে সাংঘাতিক, এমন যে আরো কত ঘটনা আমার ঝুলিতে রয়েছে সব বলবো একদিন। যাকগে, শোন, আজ আর বেশি দেরি করব না। বৃষ্টি প্রায় ধরে এসেছে, ছাতা মাথায় দিয়ে টুকটুক করে বাড়ি পৌঁছে যাই, বুঝলি? বেশ কয়েকটা লেখার কাজও বাকি রয়েছে, তাও আবার সারতে হবে বাড়ি গিয়ে। তোরাও যা। আমি আর অঙ্কুর তারপর গল্প করতে করতে কাদা মাখা স্যাঁতস্যাঁতে পথ ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের বাড়িতে, আর অপেক্ষা করতে লাগলাম আবার মেজদার কাছ থেকে একটা গল্প শোনার জন্য।